कुर्सी का पेटी बांध लीजिए मौसम बदलने वाला है মোদির ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আপনারা জানেন যে ভারত পাকিস্তান যে উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি চলছে, সেখানে সকলের মনের একটাই প্রশ্ন যে পেহেলগাঁওয়ের তো আমরা বদলা নেবই, কিন্তু সেই বদলাটা হবে কবে, কিভাবে? এখনো অবধি কেন কিছু দেখা যাচ্ছে না? তো গতকালই একটা গুরুত্বপূর্ণ দিন গেছে ভারতের জন্য। কেননা একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। কালকে প্রধানমন্ত্রী ১ম এ সিসিএস এর বৈঠক হয়েছে, তারপর সিপিএস এর বৈঠক হয়েছে। এরকম একাধিক বৈঠক হয়েছে এবং রাত্রে শেষের দিকে তিনি মোহন ভাগবতজির সঙ্গেও বৈঠক করেন। তো সেইসবের পরেই কিন্তু সাংবাদিকরা ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সেখানে তাকে প্রশ্ন করা হয়। সেই একই প্রশ্ন যেটা আমার মনে রয়েছে, আপনার মনে রয়েছে সেই প্রশ্নটাই যে কবে সেই মাহেন্দ্রক্ষণ আসবে? কবে আমরা এই পেহেলগাঁওয়ের বদলাটা নিতে পারবো? আর সেই পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন, "কুর্সি কা পেটি বাঁধ লিজিয়ে মৌসম বদলনে ওয়ালা হ্যায়।" মানে যারা ফ্লাইটে যান তারা জানেন যে অনেক সময়ই আবহাওয়া কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর সেই সময় ক্যাপ্টেন যিনি থাকেন সেই ফ্লাইটের তিনি কিন্তু একটা ঘোষণা করেন যে, "আপনি যেখানে যে আসনে বসে আছেন সেখানে যে সিট বেল্টটা আছে সেটা বেঁধে নিন টাইট করে। কেননা আবহাওয়া খুব খারাপ হতে চলেছে।" তো এটাই কি ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য? কেননা এই মন্তব্য করার কয়েক ঘন্টার মধ্যেই দেখা গেছে এই ১ম কোনো যুদ্ধকালীন সিচুয়েশনে আমাদের হাতে যে ইন্ডিয়ান এয়ার ফোর্সের হাতে যে অস্ত্র এসছে, সেই রাফাল বিমান সেটা কিন্তু পাক সীমানা বরাবর উড়তে শুরু করে। এবং তার ফলে এতটাই ইমপ্যাক্ট হয়েছে যে পাকিস্তানের যেগুলো ওই বর্ডার এলাকাতে চৌকি আছে না, সেই চৌকিতে অরক্ষিত রেখে দিয়ে পাক বাহিনী ভেতরের দিকে পালিয়ে যাচ্ছে, সেই খবর আসতে শুরু করে। অর্থাৎ বড় কিছু একটা হতে চলেছে এবং বড় কিছু যে হতে চলেছে তার একের পর এক কিন্তু খবর আসতে শুরু করেছে। ১ম যে খবরটা বিশ্ব রাজনীতিকে টলিয়ে দিয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা পোস্ট। সেখানে সেই পোস্টে জানানো হয়েছে যে এই যে পেহেলগাঁওয়ে ২৬ জন হিন্দুকে মারা হয়েছে, তার বদলা নেওয়া হবে এবং পাকিস্তানে ঢুকে একজনকে মারা হবে যার মূল্য ১০ লাখ মৃত্যুর সমান হবে। ১০ লাখ ভারতীয়র মৃত্যু হলে যে বদলাটা নেওয়া হতো, সেই রকম একজনকে মারা হবে। এবং সেখানেই লস্কর-এ তৈয়বার যে হেড রয়েছে সেই হাফিজ সঈদ তার ছবি দেয়া রয়েছে এবং তার মুখে একটা ক্রস দেয়া রয়েছে এবং দাবি করা হচ্ছে সেটা এই লরেন্স বিষ্ণই গ্যাংয়ের তরফ থেকে দেওয়া হয়েছে এই হুমকিটা। এখন সত্যিই এই দাবি তারা করেছেন, এইরকম কিছু করেছেন কিনা সেটা কিছু জানা যাচ্ছে না। কিন্তু আ এটা কিন্তু খুব ভাইরাল হতে শুরু করে দিয়েছে। এবং আপনারা জানেন যে অতীতে আমরা দেখেছি যারা ভারত বিরোধী শক্তি তাদেরকে কেউ অজ্ঞাত পরিচয় কোনো তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না। তারা তাদের দেশে ঢুকছে, নিকেশ করছে এবং বেরিয়ে চলে যাচ্ছে। কাউকে ধরা যাচ্ছে না, কাউকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। এবং প্রত্যেক ক্ষেত্রেই নাম উঠছে এই লরেন্স বিষ্ণই গ্যাংয়ের দিকে। এবং এই লরেন্স বিষ্ণইকে অনেকে বলে থাকে গ্যাংস্টার, অনেকে বলে থাকেন তিনি দেশপ্রেমিক। কেননা তিনি যাদেরকে মারছেন তারা সাধারণ মানুষ নয়, তারা ভারতের শত্রু। তো সেই লরেন্স বিষ্ণয় যখন হাফিজ সঈদের ছবি দিয়ে এই ধরনের কথাবার্তা বলেছে, তখন সেইটা নিয়ে কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে। এবং সবথেকে বড় কথা লরেন্স বিষ্ণয়ের এই হুমকি কিন্তু কিছুতেই সহজভাবে নিচ্ছে না পাকিস্তান। তারা বুঝতে পারছে কিছু একটা হতে চলেছে। ভারত যেরকম মুডে রয়েছে বড় কিছু অ্যাকশন করবে। আর সেইজন্য তাদের নয়নের মণি হাফেজ সঈদকে বাঁচানোর জন্য ৪ দফা ৫ দফা তারা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছে। কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছে? দেখুন, হাফিজ সঈদ যেখানে থাকে সেই ম্যাপ তো ডিসক্লোজ হয়ে গেছে। তার সব লোকেশন সমস্ত কিছু এসে গেছে এবং সেখানে যে ইম্পোর্টেন্ট আপডেটটা আসে সেটা হচ্ছে এতদিন তাকে লস্করের লোকজনই পাহারা দিত। কিন্তু এখন এর পাশাপাশি আইএসআই এর এজেন্ট আশেপাশে ছেয়ে গেছে। তারা কিন্তু হাফিজ সঈদকে পুরোপুরি ঘিরে রেখেছে এবং তার সিকিউরিটি মেজারমেন্টটা দেখছে। এছাড়াও সরাসরি পাকিস্তান সেনাকে সেখানে ডিপ্লয় করা হয়েছে। বিভিন্ন যেগুলো ক্রুশিয়াল পয়েন্ট রয়েছে হাফিজ সঈদের বাড়ি অ্যাটাক করার বা তার বাড়িতে ঢোকার, সেইসব স্ট্র্যাটেজিক লোকেশনে পাকিস্তান আর্মিও চলে গেছে এবং ২৪ ঘন্টা সেখানে কিন্তু ড্রোন নজরদারি করা হচ্ছে। ড্রোন দিয়ে পুরো চেক করা হচ্ছে যে সেখানে অবাঞ্ছিত কেউ ঢুকে পড়ছে কিনা। কতখানি ভয় পেয়ে গেছে। এখানেই শেষ নয়। আরো একটা আপডেট যেটা জানা যাচ্ছে যে হাফিজ সঈদ যেখানে আছে সেইখান থেকে ৪ কিলোমিটার রেডিয়াস করে পুরো এলাকা এইচডি সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে এবং সেই এইচডি সিসিটিভি গুলো নাকি ফেস স্ক্যানার। অর্থাৎ সেখানে যারা মুভ করছে, যারা সেখানে যাতায়াত করছে তাদের ফেসগুলো রেকগনিশন হয়ে যাবে ওই সিসিটিভিতে পড়লে। ফলে অজ্ঞাত পরিচয় সেখানে কেউ আসছে কিনা সেই জায়গাটাকেও তারা আইডেন্টিফাই করতে পারবে। অর্থাৎ লরেন্স বিষ্ণই গ্যাং সত্যি এই হুমকি দিয়েছে কিনা, শেষ পর্যন্ত তারা হাফিজ সঈদকে নিকেশ করবে কিনা এখনো তার ঠিক নেই। এটা জাস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনেকে মজার ছলেও অনেক সময় অনেক কিছু করে থাকেন।
কিন্তু পাকিস্তান এখন সিরিয়াসলি আর এই ব্যাপারটাকে যে সিরিয়াসলি নেবে না এমন অবস্থানে নেই। ফলে ওই একটা হুমকির জন্যই হাফিজ সঈদকে বাঁচানোর জন্য এত কিছু করতে হচ্ছে। মানে পাকিস্তান ঠিক কতখানি ভয়ে শুকিয়ে আছে এই একটা ঘটনাতেই কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। এদিকে নরেন্দ্র মোদীর আরেকটা পদক্ষেপ সেটাও কিন্তু জল্পনা বাড়িয়েছে। দেখুন, রাশিয়া আমাদের বন্ধু দেশ এবং পেহেলগাঁও পরিস্থিতিতে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি কন্ট্যাক্টে আছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কন্ট্যাক্টে আছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এরই ফাঁকে ফেস টু ফেস একটা মিটিং করার সুযোগ হয়েছিল ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং সেই জায়গাটায় প্রধানমন্ত্রী সেটা অ্যাকসেপ্টও করেছিলেন। কি অকেশন? আগামী 9th মে যারা এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছিল তখন যারা মিত্রশক্তি ছিলেন তাদের যে জয় হয়েছিল সেটার ৮০তম বছর পালিত হচ্ছে এই 2025-এ। এবং সেই জায়গা থেকে আগামী 9th মে মস্কোতে কিন্তু ভিক্টরি ডে পালন হওয়ার কথা আছে এবং সেটার জন্য ভারত পরম বন্ধু রাশিয়ার, তো ভারতকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং প্রধানমন্ত্রীও সেটা অ্যাকসেপ্ট করেছিলেন। কিন্তু এখন হঠাৎ করেই রাশিয়ার সূত্র থেকে জানা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাচ্ছেন না 9th মে। এখনো এক সপ্তাহের কাছাকাছি সময় রয়েছে, সবে মে মাস ঢুকলো। কিন্তু কি এমন পরিস্থিতি হতে চলেছে যে পরিস্থিতিতে প্রধানমন্ত্রী এখন দেশ ছাড়ছেন না বা দেশ ছাড়ার মতো জায়গায় নেই? তাহলে তাহলে যে এক্সপেকটেশনটা পাকিস্তানের তরফ থেকে আছে যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের উপর আক্রমণে ভারত ঝাঁপিয়ে পড়তে পারে বলে তাদের গোয়েন্দা রিপোর্ট বলছে, সেরকমই কি কিছু রয়েছে? কেননা দেখুন, ভারত পাকিস্তানে একবার যুদ্ধ শুরু হলে যত কম সময়ই চলুক, সেটা তো অন্তত 5-7 দিন 1 সপ্তাহ তো মিনিমাম চলবেই সেই জায়গাটা। সেরকম যুদ্ধকালীন যদি কোনো সিচুয়েশন হয়, কোনো রকম কিছু জায়গা চলে আসে, তাহলে কি প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে পেটিকে কুর্সি বাঁধ লিজিয়ে, এই কুর্সিকে পেটি বাঁধ লিজিয়ে, সেই জায়গাটা জাস্ট কথার কথা ছিল না, সেখানেই ইঙ্গিত ছিল এবং সেই কারণেই এই রাশিয়া সফর তিনি বাতিল করে দিলেন। তো এইদিকে যেরকম এই একটা ঘটনা এসছে, আরেকটাও আপডেট এসছে যেটা এই যুদ্ধের আবহে অনেকেই বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি? সেটা হচ্ছে বিদেশি 6 প্রতিরক্ষা সংস্থাকে ৩ বছরের নিষেধাজ্ঞা ভারতের। অ্যাকচুয়ালি এই নিষেধাজ্ঞাটা কন্টিনিউ হয়েছিল, মানে চালু হয়েছিল ২০২২ সালে এবং এই এপ্রিল মাসেই সেই নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটাকে আরো ৩ বছর এক্সটেন্ড করা হয়েছে। কেন এই নিষেধাজ্ঞা? কোন ৬টা কোম্পানি? যেটা জানা যাচ্ছে যে ২০০৯ সাল তখন হচ্ছে ইউপিএ জামানা, মনমোহন সিং এর জামানা। তো সেই সময় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের যিনি এক্স মহাসচিব আছেন, সেই সুদীপ্ত ঘোষ, আবারও একটা ঘোষ, তো যাই হোক, তার সঙ্গে একটা ঘুষ কাণ্ড ঘটে। মোটা টাকা ঘুষ নিয়ে ৬টা কোম্পানিকে, বাইরের কোম্পানিকে এই বরাতটা পাইয়ে দেওয়া হয়। ইউপিএ জামানা, মানে একের পর এক ঘোটালা হয়ে চলেছে সেই সময়ের ঘটনা। তো এই ঘোটালাটাও সামনে আসে। কিন্তু সেই সময়ে যথারীতি ইউপিএ সরকার চুপ করেছিল। এরপর নরেন্দ্র মোদী ২০১৪ সালে ক্ষমতায় আসেন এবং ২০১৬ সালে এই ব্যাপারটা এক্সপোজ হয় এবং তারপর সেটার সিবিআই তদন্ত হয় এবং সিবিআই তদন্তে দেখা যায় যে মোটা টাকা ঘুষ নিয়ে এই ৬টা কোম্পানিকে বরাত দেওয়া হয়েছিল। ফলে ডিফেন্সের মতো সেগমেন্ট যেখানে এত মোটা টাকা ঘুষের ব্যাপার হয়েছে, খুব অবভিয়াস যারা ঘুষ দিয়েছিলেন তারা এখানে নিশ্চিতভাবে নিম্নমানের কোনো সামগ্রী পাঠাবেন বা এমন কিছু জিনিস করবেন যেখান থেকে তাদের প্রফিট আছে, না হলে তো এই ঘুষটা দেবেন না যদি সবকিছুই সোজা পথে হয়। তো সেই জন্য কোনো রিস্ক না নিয়ে ২০২২ সালে যখন সেটা প্রুভেন হয়, তো সেই সময় এই ৬টা কোম্পানিকে ব্যান করে দেওয়া হয়েছিল এবং মনে করা হচ্ছিল ৩ বছরের ব্যান থাকার পর ২০২৫-এর এপ্রিলে গিয়ে যখন ব্যান শেষ হচ্ছে তখন এদেরকে নতুন করে ইভ্যালুয়েট করা হবে। কিন্তু এখন যেহেতু যুদ্ধের জায়গা রয়েছে, সুতরাং ভারত সরকার কোনো রকম রিস্কের জায়গায় নেই। যারা অতীতে একবার সেখানে রেড ফ্ল্যাগ রেজ হয়েছে, সেরকম কোনো কোম্পানিকে এন্ট্রি দেওয়ার জায়গা নেই, যেটা ভারতের সুরক্ষার সঙ্গে প্রশ্ন থেকে যাচ্ছে। ফলে এটাও কিন্তু একটা অত্যন্ত বড় আপডেট হয়েছে। এবং আরেকটা আপডেট, সেটা আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন যে গতকালই কিন্তু ভারতবর্ষ পাকিস্তানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ফলে পাকিস্তান রেজিস্টার্ড যেসব বিমান আছে তারা কিন্তু আর ভারতের উপর দিয়ে উড়তে পারবে না। তাদের চীনের উপর দিয়ে উড়ে এসে মায়ানমার হয়ে বাংলাদেশ ঢুকতে হবে। এটা একটা কিন্তু পাকিস্তানের জন্য বড়সড় ধাক্কা হলো। শুধুমাত্র তাই নয়, ভারতের সীমানায় পাকিস্তানের জন্য জ্যামারও লাগিয়ে দেওয়া হয়েছে এবং যেটা নিয়ে আলোচনা চলছে, যেটা নাকি আমাদের যিনি জলশক্তি মন্ত্রী ছিলেন তিনিও ছিলেন বৈঠকে, সেখানে দীর্ঘ বিস্তারিত আলোচনা হয়েছে। যদিও ভারত সরকার এখনো তার কোনো ফয়সালা জানায়নি, কিন্তু সেটা নিয়ে খুব চর্চা চলছে। সেটা হচ্ছে ভারতীয় জলপথ, সেটাও কিন্তু পাকিস্তানের জন্য এবার বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে সব রকমের প্রতিরোধ, যাতে পাকিস্তান কোথাও এক ছটাক জায়গা না পায়, সেই জায়গাটা ভারতবর্ষ নিশ্চিত করে ফেলতে চাইছে। আকাশসীমা বন্ধ হয়ে গেছে এবং এখন টাইম হচ্ছে জলসীমা বন্ধ হয়ে যাওয়ার।
ফলে পাকিস্তানের উপর যে চাপ থাকবে এবং সেই জায়গা থেকে ভারত যে পেনিট্রেট করতে চাইবে সেই জায়গাটা কিন্তু ক্রমশ ক্রমশ এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আর এরই মাঝখানে আমেরিকা থেকে একের পর এক ফোন ভারতের কাছে এসে যাচ্ছে। এর আগেই আপনাদের একটা প্রতিবেদনে জানিয়েছিলাম যে জয়শঙ্করজি তার কাছেও কিন্তু ফোন চলে এসেছিল। আর এবার ফোন এলো আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কাছে, এবং তাকে ফোন করেছেন তার যিনি আমেরিকার কাউন্টার পার্ট রয়েছেন সেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেগ। তিনি কিন্তু ফোন করেছিলেন এবং ফোন করে যথারীতি একটা কথাই জানিয়ে দিয়েছেন যে আমেরিকা সর্বতোভাবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে যুদ্ধ তার পাশে আছে এবং ভারতকে কিন্তু সর্বতোভাবে সাহায্য করবে। আমেরিকা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। এবং অতীতে অনেক সময় আমেরিকার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে যে তারা ভারতের গালেও চুমু খাচ্ছে, পাকিস্তানের গালেও চুমু খাচ্ছে, দু জায়গায় ব্যালেন্স করে খেলছে। উপরন্তু পাকিস্তানকে তারা কোথাও গিয়ে একটা সাপোর্ট করে দিচ্ছে যাতে ভারতে বেশি করে অস্ত্র বিক্রি করতে পারে। সেই সিচুয়েশন কিন্তু এখন নেই। ভারত এখন আমেরিকার পরম বন্ধু। সুতরাং এই ক্রিটিক্যাল মোমেন্টে ভারতের পাশেই আছে এবং ভারতকেই ফুল সাপোর্টে আছে। কোনো রকম কোনো সাপোর্ট পাকিস্তানের জন্য নয় এবং ভারত যে সিদ্ধান্ত নেবে আমেরিকা সব জায়গাতে তার পাশে দাঁড়াবে। এই বার্তা কিন্তু দিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রতিটা সেগমেন্টেই যেটা দেখা যাচ্ছে, ধরুন প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির কথা হচ্ছে, জয়শঙ্করজির সঙ্গে তার কাউন্টার পার্টের কথা হচ্ছে, রাজনাথ সিংজির সঙ্গে তার কাউন্টার পার্টের কথা হচ্ছে। আমেরিকা এবং ভারত কিন্তু পুরোপুরি অ্যালিতে আছে পাকিস্তানের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপের জন্য। সুতরাং সেটাও একটা খুব বোনাস পয়েন্ট। এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ আপডেট, একটা ডেভেলপমেন্ট ঘটেছে আমেরিকার সঙ্গে। সেটা হচ্ছে যে আমেরিকার সঙ্গে ভারতের একটা সামরিক চুক্তি কিন্তু স্বাক্ষর হলো। কি সামরিক চুক্তি স্বাক্ষর হলো? সেটা হচ্ছে আমেরিকার যে ক্রিটিক্যাল আর্মি হার্ডওয়্যার আছে এবং লজিস্টিক সাপোর্ট অ্যাসেট আছে, এইটা ভারতকে আমেরিকা দেবে এবং পেন্টাগন থেকে যে প্রয়োজনীয় তার জন্য গ্রিন সিগন্যাল পাওয়া ছিল তো সেই সমস্ত কিছু হয়ে গেছে এবং সেই জন্য ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলো। 131 কোটি ইউএস ডলার সেই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। এবার এই ঘটনাটা কেন আজকের দিনে খুব ইম্পর্টেন্ট? দেখুন, এতদিন যেটা হতো, আমেরিকার অস্ত্র ব্যবসায়ীরা যে কাজটা করতো সেটা হচ্ছে সবসময়ই তারা কাশ্মীর নিয়ে উত্তেজনা ক্রিয়েটটা করতো, সেটাকে করিয়ে দেওয়া হতো এবং সেই জায়গায় তারা পাকিস্তানের হাতে বেশ কিছু অস্ত্র তুলে দিত ফ্রি অফ কস্ট। এবং সেই জায়গাটাকে ডিফেন্ড করার জন্য ভারত কি করতো, তার থেকে অনেক বেশি আপগ্রেডেড অস্ত্র নিত এবং অনেক বেশি পরিমাণে কিনতো এবং সেখান থেকেই তারা প্রফিটটা করে আসতো। ফলে ভারতের অর্থনীতির একটা বড় অংশ আমেরিকাতে ড্রেন হয়ে যেত এবং সেইটা করার জন্যই কিন্তু পাকিস্তানকে পিছন থেকে ধোঁয়া দিয়ে যেত। এটাই ছিল এর আগের রিলেশন। কিন্তু সেই সিচুয়েশন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে এশিয়াতে ইন্ডিয়াকে একটা কাউন্টার পার্ট হিসেবেই আমেরিকা দেখছে এবং সেই জন্য ভারত কিন্তু 2014 পর থেকে এই অস্ত্র কেনার ব্যাপারে একটা বড় স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ করেছিল, যেটা এই জো বাইডেন এরা কিন্তু কিছুতেই মানতে চায়নি, বারাক ওবামা এরা মানতে চায়নি। কি সেই চেঞ্জটা? নরেন্দ্র মোদীর কথা ছিল যে আমরা কিন্তু মেক ইন ইন্ডিয়া করব। অর্থাৎ এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার বানাতে সময় লাগবে, সুতরাং আগামী কয়েক বছর আমরা তোমাদের কাছ থেকে অস্ত্র কিনবো, কিন্তু একটাই শর্তে, তোমাদের যে অস্ত্র তৈরির টেকনোলজি আছে সেটাও আমাদেরকে বেচতে হবে। তার জন্য তোমরা টাকা নাও, আমরা টাকা দিতে রাজি আছি, কিন্তু একটা সময়ের পর আমরা সেলফ ডেভেলপমেন্ট করব, সেলফ মেনটেনেন্স করব। এই টেকনোলজি আসার পর সেটা আমাদের মতো করে আমরা আপগ্রেড করব, আমাদের মতো করে সেটাকে মডিফাই করব এবং আমরা আমাদের দেশেই সেই অস্ত্রটা তৈরি করব। এখন সত্যিই যদি ভারত এটা করতে শুরু করে, আমেরিকার অস্ত্র ব্যবসায় ভাটা পড়বে। ফলে ভারতের সঙ্গে কিন্তু সম্পর্ক ডিটোরিয়েট করতে শুরু করে এবং এই নরেন্দ্র মোদীকে হঠাতে এই জর্জ সোরসদের মতো লোকেদের ময়দানে নামানো হয় যারা বিরোধী শক্তিকে ফান্ডিং করে এবং নরেন্দ্র মোদীকে হারাবার চেষ্টা করে। এই থিওরি কিন্তু বিশ্বে সর্বতভাবে আলোচিত হয়। কিন্তু সেই সময়টা এখন পেরিয়ে এসছে। এখন এখন আমেরিকা যেটা বুঝতে পারছে, তাদের শত্রু হচ্ছে চীন, তাদের বন্ধু হচ্ছে ভারতবর্ষ। সুতরাং চীনকে যদি পকেটে রাখতে হয়, চীনকে যদি ডাউন রাখতে হয়, ভারতকে কোনো সময়ই অসুবিধার মধ্যে ফেললে হবে না। আর তাই তাই এখন যেটা হচ্ছে সেগুলো হচ্ছে ফেয়ার ডিল এবং সেখানে টেকনোলজি অ্যান্ড সত্যিকারের লজিস্টিক সাপোর্ট সেইটা কিন্তু আসবে এবং সেই বার্তাটা এই যুদ্ধের আবহে পাকিস্তানকে দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল। পাকিস্তান অনেক পায়ে পড়ছে, অনেক কান্নাকাটি করছে, তাদের এক্সপেকটেশন হচ্ছে অতীতের মতো আমেরিকা তাদেরকে কিছু অস্ত্র দিয়ে দেবে যাতে করে ভারত চাপে পড়ে যায়, ভারতকে বেশ কিছু বেশি অস্ত্র কিনতে হয়, ভারতের অর্থনীতি চাপে পড়ে এবং ভারত যুদ্ধ করব করব বললেও সেটা শেষ পর্যন্ত কূটনীতির একটা জায়গায় আলোচনা হয়ে স্টেবল জায়গায় চলে আসে। পাকিস্তান যেরকম বদমাইশি করছিল সেই জিনিসই কন্টিনিউ করতে পারে।
কিন্তু না, এখন সিচুয়েশন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং সেই জায়গায় সন্ত্রাসবাদ যে প্রত্যেকটা দেশের জন্য বিপদ এবং যারা এই সন্ত্রাসবাদকে পালন করছে তাদের শেষ করার সময় এসছে এবং সেই ব্যাপারে পাকিস্তান যে সবথেকে আগে আছে আর তাদেরকে শেষ করার জন্য ভারত যে সবথেকে বিশ্বস্ত সঙ্গী, এইটা আমেরিকা প্রতি পদে বুঝিয়ে দিচ্ছেন এবং সেই কারণেই ভারতের সঙ্গে এতখানি ভালো সম্পর্ক ডেভেলপ করেছে এবং ভারতের উপর এতখানি তারা আস্থা রাখছে। ফলে আমরা যেটা স্বাভাবিক দৃষ্টিতে ভাবছি যে কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, হচ্ছে অনেক কিছুই ব্যাকগ্রাউন্ডেই। কিন্তু হ্যাঁ, যেটা মেইন অ্যাকশন সেটা এখনো শুরু হয়নি। তবে সেই অ্যাকশন শুরু হওয়ার আগে যা খুঁটি সাজানোর কাজ, সেগুলো কিন্তু মারাত্মক লেভেলের কাজ চলছে এবং প্রতিদিন, প্রতি মুহূর্তে সেখানে কিন্তু ভয়ঙ্কর রকমের ডেভেলপমেন্ট হচ্ছে, যা প্রতিটা মুহূর্তে পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে দিচ্ছে। কি বলবেন সারাদিনের এই আপডেট নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।